নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেল লাইভ স্টোরিজ উইথ সোমাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হালিশহরে নিগমানন্দের আশ্রম আর রামপ্রসাদের ভিটেতে। আর গঙ্গাটাও ঘুরে দেখার ইচ্ছে আছে, সেটা কত দূর কি হয় সেটাই আপনাদেরকে আজকে জানাবো। আজকে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি পড়ছে, কিন্তু খুব একটা অসুবিধার কারণ হচ্ছে না, আমাদের ভালোই লাগছে। আমরা যাচ্ছি আর এই আমার সাথে আমার হাজব্যান্ড আছেন। এই যে দেখুন, আমরা এখন দাঁড়ান, এই হালিশহর, এই দেখুন হালিশহরে আমরা ঢুকলাম। ঝিরঝির করে আপনার বৃষ্টি পড়ছে। এই যে নিগমানন্দের আশ্রম। হ্যাঁ, এই যে চলুন আমরা ভেতরে যাই, ভেতরে দেখি। গাড়ি ভিতরে ঢুকতে পার্কিং আছে ভিতরে? হ্যাঁ দেখি, চলুন দেখি পার্কিং। হ্যাঁ, ওই তো গাড়ি দাঁড়িয়ে আছে। দেখি, চলুন আপনাদের দেখাই কোথায় পার্ক করা যাবে। হ্যাঁ, এই যে দেখুন, এখানে আসাম বঙ্গীয় সরস্বত মঠ হালিশহরে। এই যে রথযাত্রাতে এখানে কি কি অনুষ্ঠান হবে, কবে কি হবে, এগুলো সব ইনফরমেশন আপনাদের এখানে রয়েছে। এই যে 19তম রথযাত্রা অনুষ্ঠান আছে এখানে। 7 তারিখে সকাল 8টার থেকে জগন্নাথ দেবের পুজো হোম শুরু হবে, আর বিকেল 4টের সময় ঠাকুরকে রথে উত্তোলন করে রথযাত্রা শুরু করা যাবে। দাদা এখন দুটো উনি আমাদের বললেন যে আপনারা এসছেন এত দূর থেকে, তখন আপনাদের গাড়ির মধ্যে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা খোলা থাকে কখন? সকালবেলা 6টা থেকে 12টা। সকাল 6টা থেকে 12টা। স্বামী নিগমানন্দ পরমহংসদেব 1880 খ্রিস্টাব্দের 18ই আগস্ট কুতুবপুর নামক একটি ছোট্ট গ্রামে, বর্তমানে সেটি বাংলাদেশে অবস্থিত, এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। নিগমানন্দ ছিলেন ভারতের একজন সদ্গুরু। তিনি শাক্ত সম্প্রদায়ভুক্ত ছিলেন। পরবর্তীকালে ওনারই একজন পরম শিষ্য এখানে শুভ অক্ষয় তৃতীয়ার দিন এই আশ্রমটির ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু করেছিলেন। কটা থেকে কটা অবধি খোলা থাকে? থেকে 12টা। সকাল 6টা থেকে 12টা। আবার দুপুরে 4টে থেকে 8টা। 4টে থেকে 8টা। আচ্ছা আচ্ছা। আর এখানে ভোগ কখন পাওয়া যায়? ধরুন 8টা থেকে 10টার মধ্যে টিকিট কাটতে। 8টার থেকে 10টার মধ্যে টিকিট, সেদিনকে টিকিট সেদিনই কাটতে হবে। আর 12টা 40-এ ঘন্টা পরে খেতে। 12টা 40 থেকে শুরু হয়। 50 টাকা। 50 টাকা করে পার প্লেট। আচ্ছা আচ্ছা। আর শুক্রবার আর মঙ্গলবার ফ্রি নরনারায়ণের টিকিটের লোক হয়ে যাওয়ার পর। ও, শুক্রবার আর মঙ্গলবার ফ্রি থাকে? হ্যাঁ। আচ্ছা। টিকিটের লোক হয়ে যাওয়ার পরই ওদের। আচ্ছা, খাওয়া দাওয়া কোথায় হয়, কোন জায়গাটা? প্রসাদাঙ্গন সোজা। ও, সোজা এখানে গেলে প্রসাদাঙ্গন পড়বে। আচ্ছা। হ্যাঁ, এই যে আমরা এখন আজকে দেখুন 4টের থেকে বলছে শুরু হবে, খুলবে আবার, কিন্তু আমরা তো এখন 2:30-এর সময় চলে এসেছি। এখন আর আমাদের ওয়েট করারও উপায় নেই। আর দেখুন, এই বাইরে থেকে আপনাদের একটু দেখিয়ে যাই। এই যে মন্দিরটা, এই দেখুন মন্দির সব বন্ধ রয়েছে। ঠাকুরেরও আসলে বিশ্রামের তো দরকার। এই সেখানটা হচ্ছে মন্দিরের চারিপাশটা, এখানে সবাই বিশ্রাম নিতে পারে। এই দেখুন বাবার মন্দির বন্ধ আছে। এই যে দূর থেকে দেখুন গঙ্গা দেখা যাচ্ছে, কি সুন্দর জায়গাটা।
এই দেখুন গঙ্গা। দেখি আপনাদের ওইখানে নিয়ে যেতে পারি নাকি গঙ্গার ওইখানে, তাহলে পরে দেখাবো। ওইদিকে আছে, সবাই বিশ্রাম নিচ্ছে ওখানে। দেখুন মেঝেটা কি সুন্দর লাগছে। এই দেখুন কাঠের দরজাটা কি সুন্দর লাগছে, দেখেছেন কি সুন্দর। এই যে মন্দিরের পেছন দিকটা, মন্দিরের পেছনের দিকটা, ওই পেছনে গঙ্গা। আচ্ছা, আমার ভিডিওটি কেমন লাগছে প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, আর নিশ্চয়ই আমাকে জানাবেন, ফিডব্যাক দেবেন। এই আশ্রমের আরেকটা দিক দেখুন, এটা হচ্ছে প্রধান কার্যালয়, সর্বভারতীয় নিগমানন্দ যুব সংঘের প্রধান কার্যালয় হচ্ছে এটা। এই যে এটা হচ্ছে প্রসাদ অঙ্গন, এইখানে আপনাকে প্রসাদ নিতে আসতে হবে। ওই যে আপনাকে ওই দাদা বললেন আপনাদের এইখানে এই যে দুপুর 2:40 থেকে শুরু হবে প্রসাদ বিতরণ, আর মঙ্গলবার আর শুক্রবার দিন দরিদ্র নারায়ণ সেবা দুপুর 1:30 থেকে, আর তার উক্ত সময় পরে প্রসাদের ব্যবস্থা করা সম্ভব নয়, তার মানে 1:30টার মধ্যে আপনাদেরকে আসতে হবে। একটা কার্যালয়, এখানে আপনারা গান টান করলে পরে আপনারা এখানে দিতে পারেন। আশ্রমে একটা ঘর, এখানে ওই যে রান্না বান্না সব কিছু জিনিসপত্র রয়েছে, এখানে রান্না বান্না সবাই ভাড়াটা আশ্রমে। সবই বন্ধ, শুধু কি করবে তাহলে, চলো যাই অন্য আবার আরেকদিন আসবো, দেখি যদি রথের মধ্যে আসতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো। আপনাদের যদি এখানে যোগাযোগ করতে চান তাহলে পরে সেই ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ দেখে নেবেন। আর ঠাকুর নিগমানন্দের দৃষ্টিতে সেবাব্রত আর মানবতার সেবা হলো জীবনের সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটাই আমরা মেনে চলার চেষ্টা করব। কার্যালয় আপনারা নিশ্চয়ই জানেন, যেখান থেকে আর্য দর্পণ বলে একটা বই বেরোয়, সেইটার হচ্ছে এটা বিশ্ববিদ্যালয়। দারুণ লাগছে দেখতে। এই দেখি ওই আপনার ওখানে না গঙ্গায় যাওয়ার দিক দিয়ে রাস্তা দেখতে পাচ্ছি না, আর কাউকে দেখতেও পাচ্ছি না, একদম ফাঁকা আশ্রম। দেখি ওই রামপ্রসাদের ভিটেতে যাব, সেইখানে গিয়ে যদি সেখানে নিশ্চয়ই গঙ্গার আপনাদের দেখাতে পারবো। চলুন দেখি এবার রামপ্রসাদের ভিটেতে যাই। এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, অনেকেই না জেনে আমাদের মতন এসছেন, কিন্তু সবাইকেই ফিরে যেতে হবে এখন, আর নয়তো 4টে পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি নিগমানন্দের আশ্রম থেকে। হ্যাঁ, আমরা এই যে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখানে বললেন, ওখানে ওই দাদা বললেন যে এখান থেকে ডান দিকে ঘুরে একটুখানি গেলেই নাকি আপনার নিগমানন্দের রামপ্রসাদের
ভিটেটা পড়বে। এ দেখুন পানীয় জলের সব জিনিস রাখা আছে, জায়গা মিউনিসিপ্যালিটির থেকে। এখানে যারা প্রসাদ খান, গ্রহণ করেন, তারা এসে এখানে এই জল পান করেন। সাধক রামপ্রসাদের ভিটেতে যাচ্ছি আমরা এখন। এখানে দেখুন দুটো কত পুরো মন্দিরের মতন রয়েছে, ছোট্ট ছোট্ট। আর এর চারিপাশ দিয়ে বট গাছের যে শিকড়গুলো, সেগুলো দেওয়াল, মন্দিরের দেওয়ালগুলোকে যেন মনে হচ্ছে বেঁধে রেখেছে। কত ইতিহাসের, কত পুরনো ইতিহাসের সাক্ষী, কত ঘটনার সাক্ষী এই মন্দির দুটো। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। সাধক রামপ্রসাদের আদি ঘর কুটিরটি আর নেই। সেই জায়গায় স্থানীয় ট্রাস্টের উদ্যোগে একটি নতুন সমতল ছাদযুক্ত মন্দির তৈরি হয়েছে। যে কল্পিত বটবৃক্ষ বা পঞ্চবটির নিচে রামপ্রসাদ তার সাধনা করেছিলেন, তা মন্দিরের পাশেই রয়েছে। চলুন আপনাদের দেখাবো। মাতৃভক্ত রামপ্রসাদ নিজের হাতে কালীমূর্তি গড়ে নিজের রচিত গানে মায়ের উপাসনা করতেন। স্নান যাত্রার দিন রামপ্রসাদের সিদ্ধ পীঠে পুনরায় মা কালীকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। হরিনাথ ভট্টাচার্যের পৌরোহিত্যে এই প্রতিষ্ঠা অনুষ্ঠানটি। এই যে পৌঁছে গেছি আমরা সাধক রামপ্রসাদের ভিটেতে। সাধক রামপ্রসাদের মৃত্যু শতবর্ষের কালে হালিশহরবাসীদের একটি সংগঠন ব্রত সমিতি উদ্যোগ নিয়ে রামপ্রসাদের ভিটে সংস্কার করেছিলেন। আর আগেই বললাম, স্নানযাত্রার দিন রামপ্রসাদের সিদ্ধপীঠে পুনরায় মা কালী প্রতিষ্ঠিত হলেন। হরিনাথ ভট্টাচার্যের পৌরোহিত্যে এই প্রতিষ্ঠা অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। আর এই সামনেই এই মিষ্টির দোকান আছে, এখান থেকে আপনারা মিষ্টি কিনে মাকে নিবেদন করতে পারবেন। চলুন এবার ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকেই একটা বিশাল বড় গাছ রয়েছে। আর এখানে স্নানযাত্রার দিনের একটা কিছু নোটিশ এখানে রয়েছে। পুজোর কখন সময় টময়, সেই পুজোর সময়ের নোটিশ রয়েছে। আর এখানে ঢুকেই একটা বড় গাছ রয়েছে দেখতে পাচ্ছি। আর পাশে যে এখানে একটা কার্যালয় রয়েছে, এখানে টয়লেটও রয়েছে, টয়লেটের ব্যবস্থাও রয়েছে। যারা দূর থেকে আসেন তাদের কোনো অসুবিধা হবে না। আর ওই সামনে মোমবাতি, ধূপকাঠি এগুলো জ্বালানোর জন্য আলাদা একটা জায়গা করে দেওয়া হয়েছে, যাতে ভক্তদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। এই যে এরপরেই হচ্ছে আপনার মূল মন্দিরটি। কিন্তু ওই যে বললাম, আমাদের আজকে ভাগ্যটাই খারাপ। আমাদের এখনও আমরা অনেক আগে চলে এসেছি, এখনও মন্দির খোলেনি। মন্দির খুলতে এখনও অনেক দেরি আছে। তবু বাইরের দিক দিয়ে আপনাদের দেখাচ্ছি মন্দিরের বাইরেটা। এই যে জায়গাটা, এটা একটা বিশাল বড় হলঘরের মতন। এখানে দর্শনার্থীরা, পুণ্যার্থীরা যারা আসেন, তারা এখানে বসে পুজো দেখেন। আর সামনে মায়ের পুজো হয় এখানটায়। আর বাঁ দিকে না একটা দারুণ জিনিস আছে, একটা জলাশয় আছে। সেই জলাশয়ে মাছ নেই, কি আছে বলুন তো? কচ্ছপ, ছোট্ট ছোট্ট কচ্ছপ। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। এই ছোট্ট ছোট্ট কচ্ছপ না খেলে বেড়াচ্ছে, এদিক থেকে ওদিক যাচ্ছে, দেখতে দারুণ লাগছে। ওই দেখুন, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। তো আশা করি বন্ধুরা আপনাদের আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো না লাগে, যদি কোনো ফিডব্যাক দেওয়ার হয়, প্লিজ আমাকে দেবেন, আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুজোর জায়গাটিকে আরও ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুরোটাই তো বন্ধ আছে,
তো আমি চেষ্টা করছি যাতে আপনাদেরকে পুরোটা দেখাতে পারি। এই যে এই জায়গাটাতেই দর্শনার্থীরা বসে পুজো দেখেন। এটা হচ্ছে ভিডিওর শুরুতেই পঞ্চবটী বা বটবৃক্ষের কথা বলেছিলাম, এ দেখুন সেইটি। এইখানে এই বটবৃক্ষের নিচেই বসেই সাধক রামপ্রসাদ তার সাধনা করেছিলেন। এটি মন্দিরের পাশেই অবস্থান করছে। এটা হচ্ছে তার পাশের জায়গাটি। বটবৃক্ষকে আপনারা বাঁদিক, আমার হাজব্যান্ডকে ঘুরে ঘুরে দেখছি, এখানটায় কাউকে দেখা যায়, জায়গাটা দেখা যাচ্ছে, দেখতে পাবেন। চারিদিক নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। এবার আপনাদের নিয়ে যাব হালিশহরের সেই বিখ্যাত গঙ্গা দেখাতে, যেখানে অন্তিমকালে সাধক রামপ্রসাদ নিজের উপাস্য কালী মূর্তিকে কোলে নিয়েই হালিশহরের গঙ্গায় সজ্ঞানে শ্যামা সঙ্গীত গাইতে গাইতে সমাধিপ্রাপ্ত হয়েছিলেন। আর সেই জন্যই এই গঙ্গা এতটাই পবিত্র। আর এই গঙ্গার জল অনেকেই নিয়ে যান বাড়িতে, তাদের ঠাকুর ঘরে রাখেন। খুব পুণ্য বলে আমাদের কাছে এটা বিবেচিত। আমরা সবাই এটাকে খুবই পুণ্য বলে মনে করি। তো আমাদেরই উচিত এই সমস্ত আমাদের যে অতীত গৌরব রয়েছে সেগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা। আজকে এই রামপ্রসাদ শুধুমাত্র যে সাধক ছিলেন, কালীভক্ত ছিলেন তাই নয়। ওনার রচিত যে সমস্ত গান রয়েছে, যে সমস্ত শ্যামাসঙ্গীত রয়েছে, সেগুলোর কথা একবার ভাবুন তো। আমরা কোনো কালী পুজো, শ্যামা পুজোতে আমরা রামপ্রসাদের শ্যামাসঙ্গীত ছাড়া আমাদের চলেই না। তা আমাদেরই উচিত, আমাদেরই দায়িত্ব, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদেরকে এই একটা সাহিত্য, একটা যুগের সাথে আমাদের পরিচয় করাতে হবে। সেই দায়িত্ব কিন্তু আমাদেরই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে অনেক ভালো লাগা নিয়ে আমি আর আমার হাজব্যান্ড বাড়িতে ফিরে চললাম। একটা আলাদা অনুভূতি, একটা মানে যেখানে রামপ্রসাদ ছিলেন সেই জায়গাটাতে এসেছি, সেই জায়গাটাতে ঘুরেছি, সেই জায়গাটাতে ফিল করেছি। অনেক ভালো লাগা নিয়ে বাড়ি যাচ্ছি। আপনারা ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে পরে নিশ্চয়ই আমার সাথে থাকবেন আশা করছি। তো আপনারাও সবাই ভালো থাকবেন। অন্য কোথাও আবার অন্য কোনো দিন অন্য কোনো স্থানে আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।